गुड आफ्टरनून फ्रेंड्स, केमन आछो तोमरा सकले? आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। और जा गरम पड़ेছে तो माने एखाने सुस्थ थाकाटाई एकटा विशाल कठिन ব্যাপার হয়ে গেছে। আজকে 1 এপ্রিল, কিন্তু কে বলবে এটা 1 এপ্রিল? মনে হচ্ছে মেয়ের একদম মিডিল চলছে, এই রকম গরম পড়েছে। কাশ আজকে এটা একদম এপ্রিল ফুল হতো যে আজকের দিনটা প্রচণ্ড গরম, কাল থেকে ঠান্ডা পড়ে যাবে। যাই হোক, গরম তো থাকবেই। গ্রীষ্মপ্রধান দেশে বাস যখন করি তখন গরম তো সহ্য করে থাকতেই হবে। আর সেই গরমের মধ্যে গতকালের ছুটিটাকে আমরা সুন্দর করে ইউটিলাইজ করলাম। আমরা শনি রবি সোম 3 দিন পরপর ছুটি ছিল, কিন্তু তার আগের 2 দিন আমরা কোথাও বেরোতে পারিনি। তাই গতকাল একদম মানে ডিটারমাইন্ড হয়ে দুপুর বেলাতেই বেরিয়ে পড়লাম এই ঘাটের উদ্দেশ্যে। 12 মন্দির ঘাট, পানিহাটি। জায়গাটা আমি একজনের ব্লগ দেখেই আমি জানতে পেরেছিলাম। জানার পর আমি নেট ঘেটে দেখলাম যে জায়গাটা সত্যিকারের খুব ভালো জায়গা, আর অনেক কিছু ভ্যালু আছে ঐতিহাসিক। তো সেই ক্ষেত্রে যাওয়াই যেতে পারে। তো সেই কারণে আমরা বাড়ি থেকে কাল বেরিয়ে পড়লাম। দুপুরবেলা রোদে বেরোনোর সময়ও ভাবছিলাম যে এই রোদ্দুরে যে যাচ্ছি, গিয়ে কি আদৌ কোনো শ্যুট করতে পারবো? কিন্তু না, ঠাকুর আছেন না, ঠাকুরের জায়গায় গেলে ঠাকুরই তার ব্যবস্থা করে দেন সব কিছু। জায়গাটা এতটাই সুন্দর, এবং সবথেকে বড় কথা দুদিকে এত বড় বড় বাগান এবং বড় বড় গাছ, যে ভীষণ ছায়া সুনিবিড় একদম জায়গা, যেখানে একটুও কষ্ট পাইনি। আর সবথেকে বড় কথা, একদম না জেনে গিয়েছিলাম যে কালকে ওখানে সন্ন্যাসী মেলা ছিল। কাল ছিল 17ই চৈত্র, কালকে ওখানে সন্ন্যাসী মেলা হচ্ছিল, যেটা কিন্তু আমরা জানতাম না। একদম না জেনে গিয়েছিলাম কালকে ওইখানে, এবং গিয়ে ওইটা মানে ওই সন্ন্যাসী মেলাটা দেখতে পেলাম, পুরো এনজয় করলাম। তো খুব ভালো লাগলো কালকে ওই ব্যাপারটা। তো এই কারণেই যাওয়া, সেই কারণটা পুরোপুরি সফল হয়েছে, যে একদম মন পূরণ করে সুন্দর করে ভিডিও করতে পেরেছি। এবার তোমাদেরকে মন্দিরের একটু গল্প বলি। তার মধ্যে কিন্তু আগে তোমরা একটুখানি বাবা মহাদেবের দর্শন করে দাও। কারণ কি, এই রকম করে এত সুন্দর করে সাজানো মহাদেব আমি খুব একটা কখনো দর্শন পেয়েছি বলে আমার মনে পড়ছে না। আমি কিন্তু এই রকম ভিডিও করার জন্য প্রচুর মন্দিরে যাই, কিন্তু এই রকম সুন্দর করে মহাদেবের কে মানে সজ্জিত অবস্থায় আমি এই প্রথমবার দেখলাম। তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। মন্দিরে ঢুকেই সবার প্রথম চেয়েছিলাম যে আগে তোমাদেরকে মহাদেব দর্শন করাবো, তারপর বাকি জায়গাটা ঘুরে দেখাবো। মন্দিরগুলো দেখতেই পাচ্ছ, আর একটা ডিফারেন্সও তোমরা দেখতে পাচ্ছ। প্রথমের মন্দিরটা ইয়েলো কালারের বানানো, পরের মন্দিরগুলো কিন্তু কালার ফেড করে গেছে। তার কারণ হচ্ছে মন্দিরগুলো কিন্তু সংস্কারের কাজ চলছে। মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ সত্যিই দরকার, কারণ দেখতেই পাচ্ছ যে ভেঙে চুরে গেছে, মানে খোসা দেওয়াল থেকে সব উঠে যাচ্ছে। কিন্তু জায়গাটা যেহেতু একটা হেরিটেজ প্রপার্টি, সেই জন্য রক্ষণাবেক্ষণ হওয়া তো ভীষণই দরকার, আর সেটাই চলছে অ্যাকচুয়ালি। মন্দিরের সামনের মন্দিরটি মানে এই পুরো যে সারিটা আছে 6টা মন্দিরে, দুদিকে ছোট ছোট 12টা মন্দির। তুমি যখন মন্দিরে ঢুকছো, তুমি গঙ্গার দিকে ফ্রন্ট ফেসে থাকলে তোমার রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট মন্দিরটা ওদের সারানো হয়ে গেছে, একদম রং টং করে সুন্দর রেডি। বাকি মন্দিরগুলো এখনও রেডি হয়নি। লাস্টের 2টো মন্দিরে অলরেডি তালা দেওয়া আছে, ঠাকুরও দর্শন করতে পারিনি। ওদিকে 4টে মন্দিরই ওপেন করা আছে। আর লেফট সাইডের প্রথম 2টো মন্দির কালার করা হয়ে গেছে, পরের মন্দিরগুলো কালার করা নেই, তবে ওদিকে সব মন্দিরগুলোই খোলা আছে। তার মধ্যে প্রথম মন্দিরটিতে, লেফট সাইডের প্রথম মন্দিরটিতে কিন্তু ওখানে ঠাকুরকে তখন সাজানো চলছিল, মানে ঠাকুরের চোখ আঁকা, ঠাকুরের কপালে নেত্র আঁকা, তো এই সমস্ত কিছু চলছিল। আর একদম লেফট সাইডের লাস্ট মন্দিরটায় কিন্তু অভিষেক চলছিল সেই সময়, সেটা আমরা দেখেছি, এবং এত সুন্দর করে পুজোটা দেখেছি যে মন ভরে গেছে। এইবার আসি এই মন্দির মানে 12 মন্দির ঘাটের কি হিস্ট্রি আছে, কে তৈরি করলেন, কিসের জন্য তৈরি করলেন, সেই গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এইমাত্র দেখালাম, ওটা দিয়ে ওটা ক্রস করে, ওটা ভেতর দিকে গিয়ে ক্রস করে নিচে নামলেই কিন্তু মা গঙ্গাকে তুমি ছুঁতে পারবে। তো এই ঘাটটা আজ থেকে প্রায় 200 বছর আগে হরিশ্চন্দ্র দত্ত মানে মহাশয়, তিনি কিন্তু এই ঘাটটা তৈরি করবার ডিসিশন নিয়েছিলেন, কারণ তার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটেছিল,
তর্পণের সময় তিনি কলকাতার গঙ্গার ঘাটে এসেছিলেন। সেখানে তার চোখের সামনে একটি প্রেগনেন্ট মহিলা মানে কলসি ভর্তি করে জল নিয়ে যাচ্ছিল, তখন পা স্লিপ করে ঘাটের মধ্যে পড়ে গিয়ে মিসক্যারেজ হয় অ্যান্ড সি ডায়েড। তো সেই কারণে তিনি ডিসাইড করেন যে এমন একটা ঘাট তিনি বানাবেন যে ঘাটটার মানে মেয়েদের, প্রেগনেন্ট মেয়েদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য যাতায়াত করার জন্য ভীষণ উপযুক্ত হয়, ওঠা নামা করতে যাতে কোনো প্রবলেম না হয়। তাই এই ঘাটের প্রথম বিশেষত্ব হচ্ছে প্রতিটি সিঁড়ির মধ্যে, স্টেয়ার্সগুলোর মধ্যে উচ্চতা মাত্র 4 ইঞ্চ। মানে বুঝতে পারছো কতটুকু গ্যাপ দুটো সিঁড়ির ধাপের মধ্যে। তো অতটুকু গ্যাপ হলে তো কোনো মানুষই পড়বে না, পড়ার ভয়টা থাকে না। কারণ সিঁড়িগুলোর ধাপগুলো যখন একটা থেকে আরেকটা অনেকটা উঁচু হয়ে যায়, তখন ওঠানামা করাটা যতটা কষ্টকর ততটাই রিস্কি। তো আর প্রেগনেন্ট মহিলাদের তো বুঝতেই পারছো যে কতটা রিস্ক থাকে সব কিছুতে। তো সেই কারণেই কিন্তু তিনি এই ঘাটটা বানিয়েছিলেন। এবং এই ঘাটের মধ্যে কিন্তু মানে সিঁড়িগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর করে নকশা করা আছে। কিন্তু এই ঘাটটায় সেই মুহূর্তে এত মানুষ স্নান করছিলেন, ওখানে অ্যাকচুয়ালি অনেক শ্রাদ্ধ হচ্ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনের, এই প্রতিটা থামের উল্টো দিকে কিন্তু ওখানে লোক বসে কিন্তু শ্রাদ্ধ করছিল বাড়ির লোকেরা, এবং প্রচুর বাড়ির লোকজন বসে আছে। তো আমার সেই জন্য ওইখানে মানে ওইভাবে ভিডিওটা বানাতে একটুখানি অস্বস্তি করছিল। কিন্তু স্ট্রাকচারটা একবার তোমরা দেখো, শুধু সামনের এই অনেকটা সেই প্রিন্সেপ ঘাটের যে স্ট্রাকচার আছে না, খানিকটা সেরকম লাগছে না, মানে খুব সুন্দর দেখতে জায়গাটা। আর এই ঘাটের দেখো তুমি সিঁড়িগুলোর মধ্যে উচ্চতাগুলো দেখেছো, এবং আর এই সিঁড়িগুলো কিন্তু মানে ইট, সুরকি, চিটেগুড় এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই সিঁড়িগুলো তৈরি হয়েছে। এবং এই ঘাটটার আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো এটা কিন্তু যত ভাটাই আসুক ঘাটটা কিন্তু কখনো শুকনো হয়ে যায় না। আর এখানে এই ঘাটটা হচ্ছে ভীষণ একটা প্রশস্ত ঘাট এবং সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। তুমি যদি কখনো সানসেটের সময় এই জায়গাটায় আসো না, তাহলে ওই ঘাটে বসে সানসেটটা দেখতে তোমার চোখ মন মানে একদম কি বলবো তৃপ্ত হয়ে যাবে। আর এই হচ্ছে মন্দিরগুলোর সামনে হচ্ছে এই সুন্দর সুন্দর বাগানগুলো করা আছে না, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট এই মন্দিরটার, গরমের মধ্যেও কষ্ট না হওয়ার। কারণ এত গাছ যে সত্যি এখানে গরমটা ফিল হচ্ছিল না। আর এই মন্দিরগুলোর সামনে যে বাগান, মানে ঢুকলে লেফট সাইডে যে বাগানটা, সেখানেই কিন্তু এই মেলাটা হচ্ছিল, মানে সন্ন্যাসী মেলাটা হচ্ছিল। মেলাটাতে অ্যাকচুয়ালি মানে পুজো যজ্ঞ এসবই হচ্ছিল। আমরা যখন গেছিলাম তখন তো 12টা সাড়ে 12টা বাজছিল, তখনও মানে জাস্ট স্টার্ট হয়েছে বলা যেতে পারে। হয়তো সন্ধ্যের দিকে আরও অনেক কিছু জাঁকজমক হতো, কিন্তু আমরা তো ছিলাম না। তাই আমরা যেটুকু দেখেছি যে দেখো সামনে একটা যজ্ঞকুণ্ড বানানো আছে, ওখানে কিন্তু সন্ন্যাসী বসে ওই কুণ্ডের মধ্যে কাঠ দিয়ে মানে যেমন হোম হয় ওই রকম করেছে। বহু মানুষ ওখানে আশেপাশে চেয়ার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, আর এখানেই ত্রিপলটা বিছিয়ে রেখেছে। মেবি হয়তো ওখানে বসে লোকে যজ্ঞ টজ্ঞ পরে দেখবে। এই যে দেখো কত বড় হাবন কুণ্ডটা রেখেছে এখানে। আর সামনে কিন্তু দেখো একটা, এই দেখো শিবের একটা কিন্তু মূর্তি খুব সুন্দর করে বানিয়ে এখানে মালা টালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর এই সামনে একটা সুন্দর স্টেজও বানানো আছে, এবং এই মাইকের মধ্যে কনস্ট্যান্ট এই যে স্টেজটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু লেখা আছে বাবা তারকনাথের চরণের সেবা লাগে, পানিহাটি 12 মন্দির সন্ন্যাস মেলা, এখানে লেখা আছে কতটা। তো এখানে এই যে বড় বড় বক্সগুলো দেখছো, এখানে কনস্ট্যান্ট মহাদেবের স্তুতি হচ্ছে, ভজন হচ্ছে, বন্দনা হচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো উপরে গণপতি বাপ্পা, এটা দিকে ভেতরে গেলে এখানে অনেক মানে মহাদেবেরই অনেক ছবি, বাবা তারকনাথ মানে তারকেশ্বরের যে বাবা তারকনাথ তার ছবি সব কিছু ওখানে রাখা আছে। এটা ছোট্ট করে জায়গা, ওখানে সমস্ত কিছু রাখা আছে। যদি ওখানে সন্ন্যাসী ছাড়া কেউ অ্যালাউ নয়, কিন্তু ওটা আমি জিজ্ঞেস করে ওখানে ঢুকেছিলাম। আর এই সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা লাস্ট মন্দির লেফট সাইডের, এই মন্দিরটাতে কিন্তু এখন পুজো হচ্ছে, মানে ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে পুজো হচ্ছে। এবং এই দুটি ছেলে এখানে ডমরু বাজাচ্ছিল। এই ডমরু বাজানোটা আমি তোমাদেরকে শোনানোর জন্য এখানে আমি আর কোনো ভয়েস ওভার দিলাম না। ভীষণ সুন্দর করে ওরা ডমরু বাজাচ্ছিল, এবং আমার খুব অদ্ভুত লাগছিল যে অত ভারী জিনিসগুলোকে ওরা এইভাবে বাজাচ্ছে কী করে। যাই হোক, এইসব জিনিসে তো ঠাকুরের অবশ্যই একটা মানে জোর থাকে। তো তোমরা এটা শোনো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে।
কেমন লাগলো বলো? মনটা একদম ভরে গেল না ওদের ডমরুটা বাজানো শুনে? তো এইটা হচ্ছিল ওই লাস্ট মন্দিরটায়। তো এই চৈত্র মাস বলেই কিন্তু এখানে এই ভিড়টা আছে। এখন একজন ছেলে ওখানের মন্দিরেরই লোকাল, ওই ছেলেটিকে জিজ্ঞেস করতেও বললো যে জেনারেলি এত ভিড় হয় না। প্রথমত তো কাল সন্ন্যাসী মেলা ছিল, তাই প্রচুর ভিড় ছিল। এই দেখো ভেতরে কিন্তু ঠাকুরকে সাজানো হচ্ছে সুন্দর করে। তো ওই কারণে একটা ভিড় আছে, সন্ন্যাসী মেলা আছে বলে। আর দ্বিতীয়ত এটা গাজনের মাস, বাবা মহাদেবের মাস এটা বলা যেতে পারে। কিছুদিনের মধ্যেই নীলষষ্ঠী, গাজন, এই সমস্ত কিছু আসতে চলেছে, বেশি দিন আর টাইম নেই। দেখতে দেখতে নতুন বছরও চলে আসবে, পয়লা বৈশাখ। তো সেই চৈত্র মাস বলেই কিন্তু এখানে ভিড়টা একটু বেশি। এবং প্রতিটি মন্দিরেই কিন্তু এরকম করে একটি করে শিবলিঙ্গ আছে, ডিফারেন্ট সাইজের। সব শিবলিঙ্গ কিন্তু সেম সাইজের নয়, এবং শিবলিঙ্গগুলো কিন্তু সব ওই ব্ল্যাক মানে বেসল্ট পাথর দিয়ে কিন্তু তৈরি সব কটা শিবলিঙ্গই। এবং মন্দিরের স্ট্রাকচারগুলো তো দেখতেই পাচ্ছ, কি সুন্দর স্থাপত্য। কি মানে তখনকার দিনে যে কোনো স্থাপত্যই না আজ থেকে 200 বছর আগে তৈরি। বুঝতে পারছো কত পুরনো একটা মন্দির, পুরনো একটা স্ট্রাকচার। হ্যাঁ, কিছুটা তার মানে রক্ষণাবেক্ষণ দরকার অবশ্যই, কিছুটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনও টিল নাও মানে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে না, তখনকার দিনে তৈরি বলেই হয়তো এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর আমরা চাইও যে আমাদের এই সমস্ত হেরিটেজ প্রপার্টিগুলো বেঁচে থাক, সুন্দরভাবে অটুটভাবে বেঁচে থাক। না হলে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কী দেখাবো? আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা কী দেখাতে পারবো? আমরা তো কিছু দেখাতে পারবো না। আমি হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে তুমি চ্যানেলে শুধু মন্দিরের ভিডিও দাও কেন? আমি জানি না, আমার কেন জানি না মন্দিরে গিয়ে গিয়ে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে, মন্দির দেখতে আমার খুব ভালো লাগে। কারণ আমাদের এই বাংলাতে কত জায়গায় কত যে এরকম সুন্দর সুন্দর প্রপার্টি আছে, সত্যি যদি তার খোঁজ করা হয় মানে এক একটা হয়তো রত্ন বেরিয়ে আসবে। কিন্তু আমরা নিজেরাও জানি না কত জায়গায় কত কিছু আছে, হারিয়ে যাচ্ছে কত কিছু। তো এইটার খোঁজ পেয়ে, এটার মানে নিজের চোখে এটা চাক্ষুষ দর্শন করে, এবং কালকে সন্ন্যাসী মেলা থাকার জন্য ঠাকুরের পুজোটা এত সুন্দর করে দর্শন করে কাল তো একদম মন ভরে গেছে। আর কালকে মেলা ছিল বলে ওখানে কিন্তু আশেপাশের সমস্ত পাড়া প্রতিবেশী সব ইনভাইটেড ছিল। দেখো এখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। তো ওইটাও ওই ছেলেটিই বললো যে আজকে সমস্ত পাড়া প্রতিবেশী এখানে ইনভাইটেড, যেহেতু সন্ন্যাসী মেলা। তো এখানে দেখো লুচি ভাজা হচ্ছে। আর এই হচ্ছে সেই ঠাকুর, যে ঠাকুরের সামনে এতক্ষণ কিন্তু পুজো হচ্ছিল ডমরু বাজিয়ে। সেই ঠাকুরকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে না, চোখ টোক এঁকেছে। এইটাই কিন্তু ওই সামনে যেখানে সন্ন্যাসীদের ফল কাটা হচ্ছে, ওই ঠাকুরকে যে সাজানো হচ্ছে না, এইরকম করেই সাজাচ্ছে আর কি। তো এইরকম সুন্দর করে সাজিয়েছে। তো মানে বুঝতেই পারছো এত সুন্দর একটা মানে ব্যাপার স্যাপার ওখানে গিয়ে দেখেছি না, মানে কি বলবো, লাইভ একদম সব ডেকোরেশন চলছে সেই সব দেখছি। মানে শিব মন্দিরে বা কোনো মন্দিরে গেলাম, মন্দিরে ঠাকুর সমস্ত একদম সুন্দরভাবে প্রতিষ্ঠিত, সুন্দর সাজানো গোছানো, পুজো দিলাম চলে এলাম। কিন্তু এরকম একটা প্রকৃতির মাঝে এত সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে, দারুণ লাগছিল ব্যাপারটা। কিছুদিন আগে আরেকটা শিব মন্দিরে গিয়েছিলাম, সেটা হলো বক্রেশ্বর। তোমরা দেখেছো অলরেডি আমার চ্যানেলে লাস্ট ভিডিওতে। তো তারপর আবার আজ যখন এই 12 শিব মন্দির ঘাটে গেলাম, সেখানের এক আলাদাই রূপ, আলাদাই সমস্ত কিছু দেখলাম। তো সব মিলিয়ে মনে হয় যে বললাম না, বাংলাতে কত জায়গায় যে কত এরকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে যদি সব আমি এরকম করে সংগ্রহ করে আমার মানে ইউটিউবের পাতায় জমিয়ে রাখতে পারতাম, আমার নিজের জন্য হয়তো একটা বিশাল বড় ভান্ডার তৈরি করতে পারতাম। জানি না পারবো কিনা কোনো দিন। যদি আপাতত এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।